জামায়াত শিবির নিষিদ্ধে একমত ১৪ দল। এদিকে বিএনপি জামায়াতের জঙ্গিরা আমাদের উপর থাবা দিয়েছে বলছেন প্রধানমন্ত্রী। জানাবো জামায়াত শিবির নিষিদ্ধ কিভাবে বাস্তবায়ন হবে। আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার করল শিক্ষার্থীরা। এবং সর্বশেষ জানাবো গণতান্ত্রিক ছাত্র শক্তি আসলে কার। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জামায়াত শিবির নিষিদ্ধে একমত ১৪ দল। জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধে ১৪ দল একমত হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি জামায়াত নৈরাজ্যের মাধ্যমে দেশকে অকার্যকর করার ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। জাতীয় স্বার্থে দেশে বিরোধী অপশক্তি নির্মূল করার জন্য ১৪ দলের বৈঠকে সর্বসম্মতভাবে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্তে স্বাগত জানিয়ে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, জামায়াত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত সরকার দ্রুত বাস্তবায়ন করবে। বৈঠকে ১৪ দলের অংশীদার বাংলাদেশ তরিকত ফেডারেশন চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারি বলেন, জামায়াত শিবির নিষিদ্ধ হলে তারা আর সংবাদ সম্মেলন কিংবা অন্য কোনো রাজনৈতিক কর্মসূচি করতে পারবে না। এর আগে ১৪ দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জামায়াত শিবির বিএনপির জঙ্গিরা আজকে আমাদের উপর থাবা দিয়েছে। এখানে ওই শিবির ছাত্র দল বিএনপি জামায়াত এরাই কিন্তু এবং জঙ্গি এরা, এই জঙ্গিরাই কিন্তু আজকে আমাদের উপর থাবা দিয়েছে। কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, এদের উদ্দেশ্যটা এখন বোঝা যাচ্ছে যে কোটা আন্দোলন ইস্যু না। একে একে যে কয়টা প্রতিষ্ঠান বাংলাদেশের সেরা দেয়, সেই কয়েকটা প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়ন করে, সেটাই ধ্বংস করা, অর্থাৎ বাংলাদেশটাকেই যারা ধ্বংস করে ফেলা। বিএনপি জামায়াতের জঙ্গিরা আমাদের উপর থাবা দিয়েছে বলছেন প্রধানমন্ত্রী। কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে সাম্প্রতিক ঘটনাগুলোকে জঙ্গিবাদের কাজ হিসেবে মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জামায়াত শিবির বিএনপির জঙ্গিরা আজ আমাদের উপর থাবা দিয়েছে। এমন সময় শেখ হাসিনা বলেন, এখানে ওই শিবির ছাত্রদল বিএনপি জামায়াত তারাই কিন্তু এবং জঙ্গি তারা, এই জঙ্গিরাই কিন্তু আজ আমাদের উপর থাবা দিয়েছে। তিনি বলেন, বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছে আসলে এটা কোনো রাজনৈতিক কিছু না, এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ, একেবারে জঙ্গিবাদী কাজ। কোটা সংস্কার দাবি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, তাদের উদ্দেশ্যটা এখন বোঝা যাচ্ছে যে কোটা কোনো ইস্যু নয়। একে একে যে কয়েকটা প্রতিষ্ঠান বাংলাদেশের সেবা দেয়, যে কয়েকটা প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়ন করে, সেটাই ধ্বংস করা, অর্থাৎ বাংলাদেশটাকেই যারা ধ্বংস করে ফেলা। বিশ্বব্যাপী বাংলাদেশের নাম শুনলে সবাই সমীহ করে মন্তব্য করে টানা ৪ বারের প্রধানমন্ত্রী বলেন, আজ বাংলাদেশে উন্নয়ন হয়েছে, উন্নয়নের ফলে বাংলাদেশ আজ বিশ্বব্যাপী একটা মর্যাদার আসন পেয়ে গেছে। বাংলাদেশের নাম শুনলে সবাই সমীহ করে চলে, সবাই সম্মানের চোখে দেখে। একটা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে আমরা তুলে আনতে সক্ষম হয়েছি, অর্থাৎ আর্থসামাজিক উন্নয়নের মধ্য দিয়ে, অবকাঠামোগত উন্নয়নের মধ্য দিয়ে। জামায়াত শিবির নিষিদ্ধ কিভাবে বাস্তবায়ন হবে। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি দীর্ঘদিনের দাবি ছিল স্বাধীনতা বিরোধী যুদ্ধ অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার। ১৯৭২ সালের সংবিধানে ধর্মান্ধ যে কোনো রাজনৈতিক সংগঠন করা নিষিদ্ধ ছিল। ধর্মনিরপেক্ষতা এবং অসাম্প্রদায়িক চেতনা থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানে এই অরণ্য বিধান সংযোজন করেছিলেন। কিন্তু ৭৫-এ ১৫ই আগস্টের পর বাংলাদেশে আবার ধর্মবান্ধ মৌলবাদীদের আস্ফালন শুরু হয়। স্বাধীনতা বিরোধী অপশক্তিকে পাশে টেনে নেন জিয়াউর রহমান। সেই ধারাবাহিকতায় যুদ্ধ অপরাধী গোলাম আজম বাংলাদেশে আসে। জামায়াত আবার রাজনীতি করার সুযোগ পায়। ২০০৯ সালে বাংলাদেশ আওয়ামী লীগের ভূমিদস্যু বিজয়ের পর আওয়ামী লীগ যুদ্ধ অপরাধীদের বিচার করার সিদ্ধান্ত গ্রহণ করে। ২০০৯ সালে আওয়ামী লীগের ভূমিদস্যু বিজয়ের পর আওয়ামী লীগ যুদ্ধ অপরাধীদের বিচার করার সিদ্ধান্ত গ্রহণ করে। সেই সিদ্ধান্তের আলোকে একাধিক জামায়াতের শীর্ষ নেতা দণ্ডিত হন এবং সর্বোচ্চ শাস্তিপ্রাপ্ত হন। এরপর থেকে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা নিয়ে বিভিন্ন মহলে জোরে সোরে দাবি উঠেছিল। তবে এই দাবি প্রথম উচ্চারণ করেছিলেন শহীদ জননী জাহানারা ইমাম। ১৯৯১ সালে যুদ্ধ অপরাধের শিরোমণি গোলাম আজমকে জামায়াতের আমির নির্বাচিত করার প্রবাদে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন করেন। সেই নির্মূল কমিটি থেকে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি উঠেছিল, কিন্তু সেই সময় এই দাবি বিএনপি বাস্তবায়ন করেনি। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারও বিষয়টিকে এড়িয়ে গেছে। ২০১৮ সালে নির্বাচন কমিশন জামায়াতের নিষিদ্ধ নিবন্ধিত বাতিল করে এবং তার দাঁড়িপাল্লা প্রতীককে নিষিদ্ধ ঘোষণা করে। এরপর থেকে জামায়াত আসলে অনিবন্ধিত একটি রাজনৈতিক দল এবং তাদের দলীয় কোনো প্রতীক নেই, কিন্তু তারপরও জামায়াত সারা দেশে সংগঠিত হচ্ছে এবং নতুনভাবে সন্ত্রাস এবং সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগেও জামায়াত শিবির নিষিদ্ধ করা একটি রিট আবেদন ছিল। সেই রিট আবেদনটি দীর্ঘদিন ধরে বিচারাধীন অবস্থায় পড়ে আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানিতে নাৎসি নিষিদ্ধ করা হয়েছে। যুদ্ধ অপরাধের দায়ে
হয় অভিযুক্ত যে কোনো রাজনৈতিক দল নিবন্ধন করাটা সেই দেশের একটি আইনি প্রক্রিয়ার ব্যাপার এবং সব দেশ একটি করা হয়ে থাকে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে উগ্র বাম কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করা হয়েছে। সেই বিবেচনায় স্বাধীন বাংলাদেশ জামায়াত শিবিরের রাজনীতি করাটাই একটি বৈষয়িক ব্যাপার। তবে এবার আওয়ামী লীগের ঘুম ভেঙেছে। অবশেষে আওয়ামী লীগ জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। আজ রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত আওয়ামী লীগের আদর্শিক জোট 14 দলের সভায় জামায়াত শিবিরের এই সিদ্ধান্ত পরে প্রথম যে প্রশ্নটি এসেছে তা হলো এই সিদ্ধান্ত কিভাবে বাস্তবায়িত হবে। আইনজ্ঞ এবং বিশেষজ্ঞরা বলেছেন দুভাবে এই বাস্তবায়নটি হতে পারে। প্রথমত, একটি বাস্তবায়নের সহজ প্রক্রিয়া হলো সংসদে আইন পাশ করতে হবে এবং আইন অনুযায়ী জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা যেতে পারে। দ্বিতীয়ত হলো যে মামলাটি আদালতে বিচারাধীন আছে সেই মামলাটি নিষ্পত্তির মাধ্যমে জামায়াত শিবির রাজনীতি নিষিদ্ধ করা যেতে পারে। কারণ যুদ্ধ অপরাধের জন্য গঠিত আন্তর্জাতিক ট্রাইব্যুনালে জামায়াত শিবিরকে সরাসরি যুদ্ধ অপরাধে সম্পৃক্ত বলে ঘোষণা করা হয়েছিল। এখন দেখার বিষয় সরকার কোনোভাবে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে একটি সংসদে আইন পাশের মাধ্যমে করে নাকি আদালতের মাধ্যমে করে। আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার করল শিক্ষার্থীরা। সরকার মূল দাবি মেনে নেওয়ার সব আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেছে। কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নাহিদ সহিংসতায় আহত নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ারও আহ্বান জানিয়েছেন। এই সময় আন্দোলনের আরও 5 সমন্বয়ক উপস্থিত ছিলেন। আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক বলেন, কোটা সংস্কার আন্দোলন তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছেন। এছাড়া রাষ্ট্রীয় উপস্থাপনায় সংযোজন নানা সহিংস ঘটনা ঘটেছে। আমরা এই সকল ঘটনা তীব্র নিন্দা জানাই। সুষ্ঠু তদন্ত সাপেক্ষ দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। নাহিদ বলেন, আমাদের প্রধান দাবি ছিল কোটা যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছে। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্ত থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। 2018 সালে সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে কোটা বাতিল করে জারি করা পরিপত্র হাইকোর্টে অবৈধ ঘোষণার প্রতিক্রিয়ায় শিক্ষার্থীদের এই প্ল্যাটফর্ম টানা আন্দোলন চালিয়ে আসছিল। এক পর্যায়ে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে যোগ দেয়। তাদের সঙ্গে স্কুল ও কলেজের শিক্ষার্থীদেরও দেখা যায়। কর্মসূচির অংশ হিসেবে তারা বাংলা ব্ল্যাকেট নামের অবরোধও দেয়। এক পর্যায়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচিতে চলাকালে রাজধানী সহ সারা দেশে আন্দোলনকারীদের সাথে পুলিশ ও সরকার সমর্থকদের সংঘর্ষ হয়। বিশ্ববিদ্যালয়গুলো ক্লাস পরীক্ষা স্থগিত হয়, হল খালি করার নির্দেশ দেয়। অন্য শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ করে সরকার। গত 18 জুলাই আন্দোলনকারীরা সরকারি বিভিন্ন উপস্থাপনায় আগুন দেয়। ব্যাপক ভাঙচুর হয় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে। পরিস্থিতি সামাল দিতে 19 জুলাই রাতে কারফিউ জারি করে সরকার। বেসামরিক প্রশাসনকে সহায়তায় মোতায়েন করা হয় সেনাবাহিনী। কোটা সংস্কার আন্দোলন ঘিরে নাশকতা সহিংসতায় 147 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সরকার। এদের মধ্যে সাধারণ মানুষ, শিক্ষার্থী, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক এবং পুলিশের কয়েকজন সদস্য রয়েছেন। এদিকে শুক্রবার বিকেলে গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে আন্দোলনের 3 সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকেরকে নিয়ে যাওয়া হয় গোয়েন্দা হেফাজতে। এরপর শনিবার সন্ধ্যায় আরও 2 সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে হেফাজতে নেয় ডিবি। রোববার আরেক সমন্বয়ক নুসরাত তাবাসসুমকে হেফাজতে নেওয়ার কথা জানায় ডিবি। এদিকে ডিবি হেফাজতে নেওয়া শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেছেন, পুলিশ যদি মনে করে তারা ঝুঁকিমুক্ত তখনই তাদের ছেড়ে দেওয়া হবে। গণতান্ত্রিক ছাত্র শক্তি আসলে কার? কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে আসলে গণতান্ত্রিক ছাত্র শক্তি। এই ছাত্র সংগঠনের একাধিক নেতা কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কের ভূমিকা পালন করছে এবং এই আন্দোলনের কলকাঠি তারাই নাড়াচ্ছে। কোটা সংস্কার আন্দোলন পরিচালনায় নেতৃত্ব দেওয়া প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে নির্দলীয় দাবি করা হলেও এর নেতৃত্বে রয়েছেন একাধিক ছাত্র সংগঠনের শীর্ষ নেতা। সমন্বয়কদের নামে তালিকায় প্রথম 10 জনের মধ্যে 5 জনই গণতান্ত্রিক ছাত্র শক্তির গুরুত্বপূর্ণ নেতা। এই সংগঠনের নেতারাই আন্দোলনের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উল্লেখ্য যে 5 জন গণতান্ত্রিক ছাত্র শক্তির শীর্ষ পর্যায়ের নেতা। তারা হলেন গণতান্ত্রিক ছাত্র শক্তির কেন্দ্রীয় সদস্য সচিব নাহিদ ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির আহ্বায়ক আসিফ মাহমুদ, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের এবং সদস্য সচিব আবু বাকের মজুমদার ও যুগ্ম সদস্য সচিব আব্দুল হান্নান মাসুদ। ডাকসুর সাবেক ভিপি নূর হকের নেতৃত্বাধীন সংগঠন গণ অধিকার পরিষদ থেকে বেশ কয়েকজন নেতাকর্মী বেরিয়ে গণতান্ত্রিক ছাত্র শক্তি গঠন করেন। গত বছরের 4 অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে সম্মেলন করে এই সংগঠনের যাত্রা শুরু করে। প্রশ্ন উঠেছে,
গণতান্ত্রিক ছাত্রশক্তি আসলে কার? অনুসন্ধান করা দেখা গেছে গণতান্ত্রিক ছাত্রশক্তি আসলে জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র সংগঠনেরই একটি শাখা রূপ। বাংলাদেশে যখন কমিউনিটিস্ট আন্দোলন নিষিদ্ধ হয়েছিল তখন যেমন ন্যাপ এর ব্যানারে কমিউনিস্টরা জড়ো হতেন, ছাত্র উন্নয়নের পাশাপাশি ছাত্র সমিতি করে কমিউনিটিস্ট লেবেল ঘোচানোর চেষ্টা করা হতো। ঠিক তেমনি ভাবে এই সময় জামায়াত ইসলামী ছাত্র শিবিরের বাইরে গণতান্ত্রিক ছাত্রশক্তিকে বিকশিত করতে চাইছে। বাংলা ইনসাইডারের অনুসন্ধানে দেখা গেছে নুরুল হক নূর যখন কোটা আন্দোলন শুরু করেন তখন জামায়াত ইসলামের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। জামায়াতের অর্থায়নে প্রথমবারের মতো 2018 সালে কোটা আন্দোলন সংগঠিত হতে হয়। এই সময় নূরের সাথে জামায়াতের সম্পর্কের কথা ছিল ওপেন সিক্রেট, কিন্তু নূর উচ্চাভিলাষী, তিনি বেশি দিন জামায়াতের সঙ্গে থাকেননি। বিশেষ করে ডাকসুর ভিপি নির্বাচিত হওয়ার পর তিনি জামায়াতের সঙ্গে আস্তে আস্তে সম্পর্ক কমিয়ে ফেলতে শুরু করেন। এই সময় নূর তার নতুন রাজনৈতিক পরিকল্পনা বাস্তবায়ন করতে শুরু করেন এবং ডাকসুর পদ ছেড়ে দেওয়ার পর তিনি নতুন একটি রাজনৈতিক দল গঠন করেন, যেখানে তিনি শাহ এএমএস কিবরিয়ার পুত্র রেজা কিবরিয়াকে আহ্বায়ক করেছিলেন। কিন্তু সেই রাজনৈতিক দল টেকেনি। যখন নূর জামায়াতের মুঠো থেকে বেরিয়ে যায় তখনই গণতান্ত্রিক ছাত্রশক্তি পরিকল্পনা নেয় জামায়াত ইসলাম। জামায়াত ইসলাম জানে যে ইসলামী ছাত্র শিবির নামটি নিয়ে অনেকের অ্যালার্জি রয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইসলামী ছাত্র শিবিরের ব্যাপারে স্পষ্ট নেতিবাচক মনোভাব রয়েছে এবং তাদেরকে প্রতিহত করার ব্যাপারে মুক্তিযুদ্ধের সকল পক্ষের একটি সুস্পষ্ট অবস্থান রয়েছে। ঠিক এই কারণেই তারা গণতান্ত্রিক ছাত্রশক্তি প্রতিষ্ঠা করে। গণতান্ত্রিক ছাত্রশক্তি গোটা আন্দোলন সহ ছাত্র সমাজের বিভিন্ন ইস্যু ভিত্তিক আন্দোলন করবে, কিন্তু তারা আসলে মূলত জামায়াতের লক্ষ্য এবং উদ্দেশ্য বাস্তবায়ন করবে। গণতান্ত্রিক ছাত্রশক্তি আসলে জামায়াতের একটি অঘোষিত ইউইং, যারা শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটি অবস্থান তৈরি করবে এবং যে অবস্থান উপর ভিত্তি করে ছাত্র শিবির এবং জামায়াত তাদের আদর্শ এবং নীতি বাস্তবায়নের চেষ্টা করবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।